পিতা মাতার উপর সন্তান ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করছে। হুম আচ্ছা, সন্তানের যে স্ত্রী হুম তিনি সেও মগজমারিটা করছে। হুম তো মানে যেখানে পুত্র পুত্রবৎ আচরণ করছে না, হুম সে বলছে যে ভাই বাবার ঋণ ওটা বাবার, হুম কিন্তু বাবার বাকি সব কিছু আছে ওটি আমার। হুম তো এই শত্রুতা কখন করে? এটা তো তার যে যার প্রভাব অনুসারে দশা অন্তর্দশা একটা কাজ করে। বর্তমানে আমরা গোচরের জায়গা থেকে মকর লগ্ন সাপেক্ষে, মকর রাশি সাপেক্ষে, মূলত আমরা লগ্ন নিয়ে আলোচনা করব। হুম লগ্ন সাপেক্ষে আমরা দেখছি যে রবি চতুর্থে। হুম আমি গোচরের যে ফলের কথাটা বলছিলাম, হুম গোচরে কেমন ফল দেয় এই জায়গাটা। আজকের মূল ভিডিও শুরু করার আগে আপনাকে আপনার রোজগারের একটা উৎস জানাই। আপনি চাইলে এই রুদ্রাক্ষের মালা এবং 1 থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ নিয়ে আপনার নিজের এলাকায় আপনি বিজনেস করতে পারেন। যাদের অলরেডি দোকান আছে, যে কোনো ধরনের দোকান আছে, আপনারা সেখানে রাখতে পারেন। এটা আমি আপনাকে দেখানোর জন্য এখন নিয়ে এলাম আর কি। নইলে আপনি যখন পাবেন এটা ক্লিনিং করে, ল্যাব টেস্ট করে, সার্টিফিকেট সহ প্যাকেজ করে, সুন্দর প্যাকেট করে আপনার কাছে আমি পাঠাবো। কেমন? কিভাবে বিজনেস করবেন, একেবারে যারা নতুন তারা ভাবছেন, গাইড দিয়ে দেবো আপনাকে। নাম্বার আছে, যোগাযোগ করুন, কথা হবে। নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা রবিকে নিয়ে। ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনা যত সামনের দিকে এগোবে আপনি আরও ভালোভাবে উপলব্ধি করবেন যে রবিকে নিয়ে আজকের এই আলোচনায় আমি কেন গুরুত্বপূর্ণ বলছি। মকর লগ্ন সাপেক্ষে জন্মকুণ্ডলিতে যদি চতুর্থ ঘরে রবি বলে লেখা আছে আপনার, তার মানে রবি গ্রহ ওখানে অবস্থান করছে, সেক্ষেত্রে কি ফল দেয়। আর এখন এই এপ্রিল মাসে 2026 সালে গোচরে ঠিক ওই চতুর্থে রবি তিনি শক্তিশালী হচ্ছেন। তাহলে তিনি ভালো ফল যেটা জন্মকুণ্ডলিতে নর্মালি বসে থাকা অবস্থায় দিচ্ছে, গোচরেও কি তিনি ভালো ফল দেবেন? এই প্রশ্নটা আমি শুরুতে যেমন রাখছি, পাশাপাশি আপনার মনের ভেতরেও এমন অনেক প্রশ্ন আসে স্বাভাবিক, মানে ব্যবহারিক জীবনের জায়গা থেকে, যে আপনি খুব মানুষকে দেখছেন যে তিনি যে চিন্তাভাবনাগুলো করছেন খুব মৌলিক, মানে আগে কোথাও কারোর মুখে খুব একটা শোনা যায়নি। নতুন কথা তিনি যেন বলছেন, জীবনকে নিয়ে বলছেন, তিনি আহ, কর্মজগৎ নিয়ে বলছেন, ব্যবসা নিয়ে বলছেন, পৃথিবীর নিয়ম নিয়ে বলছেন। তো এমন প্রজ্ঞাবান ব্যক্তি, তিনি হয়তো হতদরিদ্র একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন, হতে পারে, কিন্তু তার মুখ থেকে এমন মৌলিক চিন্তাভাবনা আসছে। তিনি হয়তো শহরে নয়, তিনি গ্রামে অবস্থান করেছেন, গ্রামে কোনো একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন, তিনিও কিন্তু এমন মৌলিক চিন্তাধারা তার ভেতর পেতে পারেন রবির আশীর্বাদে। বৃহস্পতির সেক্ষেত্রে একটা প্রভাব থাকবে অবশ্যই, কিন্তু আমি মূলত রবিকে কেন্দ্র করে যে যে কিছু প্রশ্নগুলো, যে যে কিছু ভালো, যা যা কিছু খারাপ, সফল হতে গিয়েও কেন সফল মানুষ হচ্ছে না, বা আপনি তড়িঘড়ি সফলতা চাইছেন না তো, রবি আপনার জন্মকুণ্ডলিতে ভালো আছে, তা সত্ত্বেও আপনি তড়িঘড়ি সফলতা চাইছেন, নির্দিষ্ট একটা বয়স তারপরে যদি সফল না হন, তাহলে বুঝতে হবে যে না, এবার কিন্তু সিরিয়াস হয়ে যেতে হবে রবিকে নিয়ে। তো এই সমস্ত জায়গাগুলো আমি তুলে রাখলাম প্রশ্ন। আপনারা এপিসোড দেখুন। আমি মূলত এপ্রিলের জায়গা থেকে কথাবার্তাটা চালু করব। ধীরে ধীরে এই যে প্রশ্নগুলো তুলে রাখলাম এগুলো এক একটা ক্লিয়ার করব। কেমন? বর্তমানে আমরা গোচরের জায়গা থেকে মকর লগ্ন সাপেক্ষে, মকর রাশি সাপেক্ষে, মূলত আমরা লগ্ন নিয়ে আলোচনা করব। হুম লগ্ন সাপেক্ষে আমরা দেখছি যে রবি চতুর্থে। হুম আমি গোচরের যে ফলের কথাটা বলছিলাম, হুম গোচরে কেমন ফল দেয় এই জায়গাটা, বা গোচরে এই এপ্রিল মাসে ঠিক কি কি প্রভাব ওনাদের জীবনে, মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে রবি রাখছে, সেই জায়গাটা কেবলমাত্র ওইটুকু জায়গা আগে ক্লিয়ার হোক। হুম গোচরের জায়গায় বলি, গোচরে রবি চতুর্থে থাকলে ভালো ফল পাবেন না মকর রাশির বা মকর লগ্নের মানুষজন। বেশ। পারিবারিক একটা অশান্তি এদের মধ্যে দেখতে পাওয়া যাবে। হুম আচ্ছা, কিছুটা মাতৃ সমস্যা হতে পারে। হুম হুম সেটাও দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, উদ্যমের অভাব ঘটবে হুম ওই জায়গাটায়। হুম এবারে কিছুটা ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ পারিবারিকভাবে
হুম আমি ব্যক্তিগতভাবে বলছি না, হুম পারিবারিকভাবে মানে পরিবারকে ঘিরে হ্যাঁ সবটা চলছে, চলছে। মানে পরিবার সম্পর্কে একটা অপবাদ হ্যাঁ, ছড়াচ্ছে। আচ্ছা, পরিবারের কিছু ধ্বংস হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে। যেহেতু চতুর্থ ঘরটা মানে তো একটা প্রপার্টির জায়গা বোঝায়, হুম আর অষ্টম থেকে যাচ্ছেন হুম এইগুলো, তো এগুলো প্রকট হবে কখন আর প্রচ্ছন্ন হবে কখন কখন সেটাও বোঝার দরকার আছে। হুম কারণ তুঙ্গি হচ্ছে, তুঙ্গি মানে তো শক্তিশালী, হুম তাইলে আমার ক্ষতিকারক লোকটা যদি শক্তিশালী হয়ে যায় সে তো ক্ষতিটা বেশি পরিমাণ করবে। বেশ। আচ্ছা, এবারে আরও কি, সে তার প্রিয় ঘর পেয়ে গেছে। হুম প্রিয় ঘর বলতে বন্ধুগৃহ, হুম যে বন্ধুটি সেও কিন্তু মকর লগ্ন বা রাশি সাপেক্ষে শত্রু, আচ্ছা, মানে মঙ্গল, মঙ্গল। শনি আর মঙ্গলের মধ্যে তো বিষ একটা একদম। যোগ। আমরা মানে মাসিক রাশি ফলে কথা বলে রেখেছি, আপনি ওটা দেখবেন। আচ্ছা, হুম শনি রবিতে একটা বীজযোগ, হুম অর্থাৎ বা এই যে শনি সাপেক্ষে অর্থাৎ মকর লগ্ন সাপেক্ষে অষ্টমপতি রবি নিজে ঠিক। তাইলে তিনি ক্ষয়ক্ষতি, ধ্বংস, অপবাদ, অপযশ এগুলো তো বয়ে নিয়ে যাচ্ছেন হুম পরিবারে। পরিবারে গিয়ে সেগুলো ফেলবেন এবং শক্তিশালীভাবে ফেলবেন। হুম এটা হচ্ছে গোচর ভিত্তিক কথা। বেশ। এবারে পঠন পাঠনের ক্ষেত্রে কিছু কিছু সেক্টর বাদ আছে। চতুর্থ জায়গা থেকে হ্যাঁ, যা যা দেখা যায় আর কি। এবারে সেখানে কিছু সমস্যা তৈরি করবে পঠন পাঠনের ক্ষেত্রে, হুম সেটা একটা দিক। হুম তবে হ্যাঁ, কিছু জিনিস আছে তা আবার রবির প্রিয় যদি হয়ে যায়, দেখো এটা তো একটা জেনারেল কথা, হুম রবির প্রিয় হয়ে গেলে সেই ক্ষেত্রটা কিন্তু ততটা খারাপ করবে না, কারণ তার প্রিয় জিনিসটা যখন তিনি নিয়ে ঘাঁটবেন তখন সেটাকে তিনি কি এতটা ক্ষতি করবেন না। আচ্ছা, মানে রবির প্রিয় বলতে তুমি কি আমি একটা বোঝাচ্ছ? পঠন পাঠনের দিকটাই যাই। পঠন পাঠনের দিক নিয়ে তুমি প্রথমেই ভাবতে পারো যে পলিটিক্যাল সায়েন্স, রাজনৈতিক ব্যাপার, সেটা একটা ভালো দিক, কারণ সেটা তার প্রিয় রাজনীতির দিকটা। কোনো আমলা বিষয়ক নিয়ে জিনিস নিয়ে যদি কেউ পড়াশোনা করছেন, মানে কি আইপিএস আইএএস হ্যাঁ। এই বিষয়গুলো নিয়ে, তাদের ক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না। হুম হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রগুলো এতটা ভালো ফলও আসবে না। হ্যাঁ, আচ্ছা, যাদের ধরো এই যে চতুর্থ ঘর থেকে আমরা তো দেখি যে গাড়ি বিজনেসের জায়গাটাও, গাড়ির কথাটা মূলত ভাবি, হ্যাঁ, যে কেউ ধরো গাড়ি তার আছে, তো সে গাড়ি চালানো বা সেই গাড়িকে ভাড়ায় খাটানো, বিজনেস জায়গাটা ইত্যাদি ইত্যাদি, তো এই জায়গাটা একটু ক্লিয়ার করো। গোচরে এপ্রিল মাসে কি কি ফল ওনারা পাবেন? এপ্রিল মাসের বর্তমান যা পরিস্থিতি চলছে, এখানে রবি যেহেতু আছে, রবি কিন্তু যে খুব সুফল দেবে তা আমি দেখছি না। কিন্তু ওই চতুর্থাধিপতি মঙ্গল তিনি তৃতীয় বসে গেছেন, সেও বিষযোগে বসে গেছেন। আমি বলছি না, গাড়ি জাতীয়, সম্পদ জাতীয় যারা ব্যবসাপাতি করছেন, না, একটু সাবধান এই এপ্রিল মাস জুড়ে, সাবধানতার সাথে চলতে হবে। রবি যেহেতু পিতাকে ইন্ডিকেট করে, হ্যাঁ, তো গোচরে যেহেতু তিনি চতুর্থে গিয়ে ফলটা তুমি বাজে বলছো, তো তার মানে পিতার এক্ষেত্রে কোনো কি সমস্যা আসতে পারে? না। যে তুমি মাতৃ সমস্যা বলে গেছো, যেহেতু চতুর্থ ঘরটা মায়ের। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এইখানে মাতৃ সমস্যা চতুর্থ পতি ধরে আমি চিন্তাটা করেছি। আর পিতা নিজে রবি, তিনি চতুর্থে অবস্থান করছেন, অতএব চতুর্থ মানে পরিবার, সেই জায়গায় তিনি নিজে পিতা কিন্তু তার কর্তৃত্ব বজায় রাখবেন, এটা নিঃসন্দেহে। এবং পিতা, উনার পিতা জাতকের, সে কিন্তু কোনো উত্তরাধিকার সূত্র থেকে কিছু পেতে পারেন। মানে কি পাবেন, টাকা না জায়গা না জমি? না, যে কোনো উত্তরাধিকার সূত্রে বাবা যদি টাকা রেখে থাকেন টাকা পাবেন। আচ্ছা, মানে বাবা তিনি তার বাবার বা পূর্বপুরুষদের জায়গা কোনো, থেকে। কোনো মৃত ব্যক্তির কাছ থেকে কিছু হলেও প্রাপ্তিযোগ তার ক্ষেত্রে ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা বেশ, এটা আমরা গেলাম গোচরের জায়গা থেকে। হ্যাঁ। কেমন, মানে দেখুন এপ্রিল মাস এটাকে গোচর বলা হয় জ্যোতিষীয় জায়গা থেকে। এপ্রিল মাস তো জীবনের শেষ নয়, এমন কত এপ্রিল আমরা পেরিয়ে এসেছি, আরও কত এপ্রিল পেরোবো আমরা। এবার ধরুন আপনার জন্মছকে রবি চতুর্থে অবস্থান করে আছে, এপ্রিল মাসটা বাদ দিয়ে দিন, গোচরটা চলছে, এর খারাপ ফলগুলোকে বাদ দিয়ে দিন, বাকি জীবন জুড়ে চতুর্থে রবি কেমন প্রভাব দিচ্ছে? মানে কি গোচরে না কুণ্ডলিতে? কুণ্ডলিতে দাদা। কুণ্ডলিতে ভালো ফল দেন, কি কি দিকে ভালো ফল দিচ্ছে? সুখ লাভ দেন, মৈত্রী বন্ধন করান ওই জায়গাটায়। সুখ লাভ বলতে যাবতীয় গাড়ি বাড়ি যানবাহন পরিবার, ওই জায়গায় সেখান থেকে একটা সুখ লাভ আসবে। আর কিছু শত্রুর সাথে মৈত্রী স্থাপন হবে, বন্ধুত্ব হবে। আচ্ছা। এটা মূলত একদম এই জায়গায়। আর পরিবারের উপরে নিজের কর্তৃত্ব বেশ কিছুটা বজায় রাখবেন। এর কিন্তু কুণ্ডলীর কথা বলছি, জন্মকুণ্ডলীর কথা, হ্যাঁ হ্যাঁ, গোচরের কথা জন্মকুণ্ডলী নয়। নিয়েই বলছি কারণ আমরা। এখানে দুটো প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে না। না না, ওনারা সবাই ক্লিয়ার, গোচর নিয়ে বা এপ্রিল নিয়ে তুমি এখন ফল বলছো না, এপ্রিলের ফল বলা হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, জন্মকুণ্ডলিতে তুমি যেটা বলছো যে
পরিবারের উপর পিতার কর্তৃত্ব ফলাবে ইত্যাদি ইত্যাদি। ধরো কোনো জাতক, তিনি মকর লগ্নে, তার পিতা নেই, হুম পিতাকে তিনি ছোটবেলায় হারিয়েছেন, হুম হতেই পারে। ঠিক আছে, কিন্তু তার জন্মকুণ্ডলিতে তিনি চতুর্থে রবিকে পেলেন, এমনটা কি হতে পারে? গোচরে পাবেন যদি চতুর্থে, হ্যাঁ, রবি তুঙ্গাবস্থায় আছে। দেখো, দুস্থানে যদি রবি থাকে অবশ্যই পিতৃবিয়োগ, পিতার কারক গ্রহ রবি, এটা আগে ভাবতে হবে। এবারে অষ্টমে দ্বাদশে যদি এই রবি থেকে যায় তাইলে পিতৃবিয়োগ হওয়ার সম্ভাবনা থেকে থাকে। আচ্ছা, চতুর্থে থাকলে ছোটবেলায় পিতৃবিয়োগের জায়গা না, হয় সেটা না, আসছে না। আসছে না। না। আচ্ছা, মূলত আমি ওইটাকে রিলেট না করছিলাম। না না। আমি গোচর থেকে সরে গেছি, কিন্তু আচ্ছা। গোচরের যা ফল অর্থাৎ এপ্রিলের যা ফল ওনাদেরকে বলে দেওয়া হয়ে হ্যাঁ। গেছে। এবারে আমি আলোচনাটাকে যেদিকে নিয়ে যাচ্ছি, যে রবিকে কেন্দ্র করে সারা জীবন ভোর কি কি প্রভাব পাবেন যাদের চতুর্থে রবি আছে, মূলত আমি তাকে জোর দিচ্ছি। আর রবি ভালো, রবি খারাপ, ইত্যাদি ইত্যাদি সেই জায়গাগুলোকে ক্লিয়ার করছি। তুমি পরিষ্কার তো? একদম আমি ধীরে ধীরে একদম একদম। আমি প্রশ্ন রাখি। ধনলাভং সুখ সৌখ্যং শত্রুভীশ্চ সমাগমম। দেখো, সবগুলো তার রবি ফল দেবে না, যে যার পার্ট আলাদা আছে। তাইলে 9খানা ঘর গ্রহ আর 12খানা ঘর কেন? এই ক্ষেত্রে রবি যদি চতুর্থে যান তিনি এই ফলগুলি দিয়ে থাকেন সাধারণত। একটু চতুর্থে গেলে সুখ লাভ দেন, ধন লাভ দেন, শত্রুদের সাথে মৈত্রী, দীর্ঘদিন দেখা যাবে শত্রুতা হয়তো তার বাবা ঠাকুরদার আমল থেকে আছে, কিন্তু উনার আমলে গিয়ে সেই শত্রুতা মিত্রতায় পর্যবেসিত হবে। এবং পরিবারের মধ্যে যেহেতু তুঙ্গাবস্থায়, ওনাদের চতুর্থে রবি মানে তুঙ্গাবস্থায় আছেন, তার একটা প্রভাব বিস্তার করবেন। কোনো সময় জীবনের কোনো নয় কোনো সময় তিনি হয়তো কোনো রাজনীতিতে ছোট্ট হয়তো জায়গাতেও তিনি লিড করতে পারেন। আচ্ছা, এই জায়গা বহু জাতক জাতিকা মকর লগ্নের, তো তাদের মূলত যেটা দেখা যায় যে তাদের যখন জীবনের যখন মানে ধীরে ধীরে যখন বয়স বাড়ছে, পিতার সাথে তাদের যে বন্ধুত্বের যে জায়গাটা থাকে বা একটা সদ্ভাবনার জায়গা থাকে, সেই জায়গাটা কোথাও থেকে কিন্তু মূলত কেরিয়ারের জায়গা থেকে দুজনের মধ্যে একটা মানসিকভাবে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। কেমন? তো সেই যে দ্বন্দ্বটা, এটাও কি সেই ঘুরে ফিরে সেই মানে শনি রবির যে জায়গা, তুমি চতুর্থ থেকে সরে যেতে পারো, এবার আমরা চতুর্থে নেই, এবার রবিকে নিয়ে আর শনিকে নিয়ে আমরা একটা আলোচনার জায়গায় যাচ্ছি আর কি। এবার সেক্ষেত্রে তুমি কোথায় রবি অবস্থান করে আছে বলে তার জীবনে ঘটনাটা ঘটছে, দ্বন্দ্ব ঘটছে, এগুলো তুমি ক্লিয়ার করতে পারো। তো পিতা এবং পুত্রের মধ্যে কেরিয়ার নিয়ে যে দ্বন্দ্ব, যে না তুমি এটা করো, পিতা বলছেন, সন্তান চাইছে যে না আমি তো এটা পারবো, আর বাবা যেটা বলছে আমি সেটা পারবো না। তো এই জায়গাটা মানে গ্রহগত অবস্থানের যে ঠিক কি তার প্যারামিটার, মানে এই দ্বন্দ্বটা আসে কেন আর সলভ হবে কি করে? আচ্ছা, মূলত শনি রবি যদি একত্রিত হন তার কোনো ঘরে, পিতার সাথে দ্বন্দ্ব অবশ্যই হবে। আচ্ছা, জন্মকুণ্ডলী নিয়ে বলছি আমরা। এবারে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মিনিমাম ক্ষেত্রে সেটা যদি দেখেন নবম পঞ্চম এই জায়গাগুলোতে কিঞ্চিত লাঘব হবে। বাকি লগ্ন পঞ্চম নবম এগুলো কিঞ্চিত লাঘব হবে, না হলে কিন্তু একটা শত্রুতা তৈরি হবেই। এবারে বলবে কি শত্রুতা তৈরি হবে, কোন বিষয়ে হবে, এবারে তুমি ভেবে নাও 12টা ঘরের চরিত্র অনুসারে। যদি লগ্নে হয়ে যায় সেক্ষেত্রে তোমার আচরণ বাবা প্লিজড নয়, বাবার আচরণে তুমি প্লিজড নয়। দ্বিতীয় ঘরে হলে কুটুম্বদের নিয়ে বাবার সাথে তোমার সম্পর্কের অবনতি হবে, অর্থ টাকা পয়সা নিয়ে কিছু তোমার কটুভাষা বা বাবার কটুভাষা, সেখানে কে দুর্বল কে সবল, কে ভালো নক্ষত্র পেয়েছে কে খারাপ নক্ষত্র পেয়েছে, অনেক কিছু ব্যাপার আছে, সেখান থেকে বিবেচনা করতে হবে। তৃতীয় হলে দেখা যাবে পাড়াপড়শির সাথে আচরণগত দিক থেকে তুমি প্রতিবাদ করছো, যোগাযোগের ক্ষেত্র থেকে কিছু প্রতিবাদ তুমি করতে পারো, তিনিও করতে পারেন। চতুর্থ ঘর থেকে দেখা যাবে একটা গাড়ি বাড়ি কিছু যানবাহন নিয়ে তোমার মতবাদ তার মতবাদের মিল হচ্ছে না, একটা গাড়ি কিনবে, জমি কিনবে, তুমি বলছো জমি কিনবে, সে বলছে না রোডের দিকে জায়গা কিনবো। দ্বন্দ্ব তো হতেই পারে, দ্বন্দ্ব আসবে, মানে বিভিন্ন জায়গা থেকেই সেক্টর ওয়াইজ দ্বন্দ্বটা হবে। সেটা জন্মছকে কিন্তু সেই সেক্টরগুলো রাখা আছে, কোন ঘরে, মানে দশম ঘরে যদি বসে থাকে তাহলে কর্ম নিয়ে হবে, একাদশ ঘরে যদি বসে থাকে তাহলে উপার্জন সংক্রান্ত জায়গা থেকে হবে, এটাই হচ্ছে। আচ্ছা, তুমি একটা নবমে বলি, খুব সাধারণ জায়গা থেকে নবমে কি দ্বন্দ্ব আসবে জানো তো? দেখা গেল, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, বাবা ধর্মীয় আচরণ করতে ভালোবাসেন, ছেলেটি ধর্মীয় আচরণ করতে ভালোবাসে না, এই নিয়ে দ্বন্দ্ব। এই আমরা অমুক কুলে জন্মেছি, তুমি সারাদিনে 10টা মিনিট ভগবানের সামনে বসতে পারো না, সারাদিন সেই ব্যাটটা বগলে গুঁজে দিয়ে তুমি দৌড়াচ্ছ মাঠে, হতেই পারে।
আবার বাবাকে ছেলে বলতে পারে যে তোমার তো বয়স হয়ে গেল, এখন তুমি এদিক সেদিক গিয়ে চায়ের দোকানে বসে তাসপালি দিয়ে ওখানে খেলছো কেন? আরে আসো না, তুমি তুলসীমালা গলায় নিয়ে একটু তিলক কেটে ঠাকুরের সামনে বসো না। ছেলেও তো চায় যে বাবা একটা বার্ধক্য পর্যায়ে পৌঁছেছে, এখন কি তাস খেলবে, এখন তো রামায়ণ মহাভারত পাঠ করবে, এখন গীতা পড়বে, তিলক কাটবে, সে যে যার ধর্মের তার একদম ধর্ম তাই। আচরণ করবে। তুমি সেগুলো না এ করে সে হারু কাকার সাথে গিয়ে চায়ের দোকানে বসে রামসাম যদু মধুকে নিয়ে এখনো তাস পিটছো এই 75 বছর বয়সে। ছেলে প্রতিবাদ করলো, বাবা মানলো না। হ্যাঁ, আমি আমি যাচ্ছি বলে তোর এত রাগ কেন? আমি কি যাব না নাকি? আমারও তো বন্ধু বান্ধব আছে। হ্যাঁ, দ্বন্দ্ব তৈরি হলো। হ্যাঁ, বিভিন্ন রকম জায়গা থেকে হয়। আমি খুব স্পেসিফিক কতকগুলো প্রশ্ন আছে যেগুলো মানে অন্য সময় আমরা রবিকে নিয়ে আলোচনা করলে হয়তো এই প্রশ্নগুলো আমি রাখতাম, কিন্তু আজকের এই এপিসোডে আমি রবিকে নিয়ে মকর লগ্ন সাপেক্ষে আলোচনায় রাখছি। সেটাতে আমার যেটা মূল কারণ সেটা হচ্ছে যে মকর লগ্নের যারা জাতক জাতিকা যারা দেখছেন এই মুহূর্তে, তো এনাদের কাছে আমি ক্ল্যারিটি দিতে চাইছি। বহু সন্তান তাদের মধ্যে মানে তোমার একটা জায়গা চলে যে পিতা তাদেরকে সমবন্টন করে জায়গা জমি বা তার যে সম্পদ সেই ভাগ বাটোয়ারা তাদেরকে দিচ্ছে না বা দিল না। কেমন? তো এটা কেন? মানে এক্ষেত্রে জন্মকুণ্ডলিতে কি কি যোগ থাকলে এই জায়গাটা উনি পাচ্ছেন, ফল পাচ্ছেন, আচ্ছা, এইটা তুমি একটু ক্লিয়ার করো। এখানে এই ক্ষেত্রে একদম বলি, মকর লগ্নের অষ্টমপতি রবি ও যখন প্রপার্টির জায়গায় ঢুকে যাবে না, ঢুকে গেছে তো অলরেডি, গোচরেও চলছে আর থাকছে যদি ওখানে, তখন দেখবে ওই জাতক পিতৃ সম্পদ থেকে কিঞ্চিত হলেও বঞ্চিত হবে। আচ্ছা, তার মানে যাদের চতুর্থে রবি আছে তিনি নিজে সুখ ভোগটা করবেন তার নিজের জায়গা জমি কিনে। হ্যাঁ। হয়তো পিতার জায়গা থেকে অতটা পেল না, অতটা মানে পাবে না। বাস্তু জমিটা আছে, বাকি ভাইয়েরাও বা বোনেরাও আছে, সেই জায়গা থেকে আছে, কিন্তু সে তার সাংসারিক সুখ লাভের ক্ষেত্রে এটা একটা জায়গা যে ভাই তার নামে জায়গা হবে এই পৃথিবীতে, তার নামে কিছু জায়গা সে নিজে থেকে করে উঠতে করে পারবে। উঠতে পারবে। যাদের জন্মকুণ্ডলিতে চতুর্থে রবি বসে আছে, বসে আছে। গোচরের রবি কিন্তু খারাপই ফল দেবে আপনাদেরকে, কেমন, যেটা বলে গেছে শুরুতে। আচ্ছা, তুমি আরেকটা জিনিস দেখবে যে বহু সন্তান, সে পুত্র হোক আর কন্যা হোক, পিতামাতার ঋণ সেটি পিতামাতার, কিন্তু পিতামাতার সম্পদ ওটি আমার। ঠিক আছে? এবং আজকের সময় দাঁড়িয়ে আমি জন্মছক মানে ঘাঁটছি তো, মাঝে মাঝেই ঘাঁটি আমরা লাস্ট 2 বছরে 2024 আর 25-এ টোটাল প্রায় 1,500 যেতে পেরেছি। আমি দেখছিলাম ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে কিছু প্রোগ্রাম করব, সেই কারণে ঘাঁটছিলাম মূলত, যে ফাইন্যান্স নিয়ে বোঝাবো। যাই হোক, এদিকে কোথায় ছিলাম, হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখছি যে মানে পিতা মাতার উপর সন্তান ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করছে। আচ্ছা, সন্তানের যে স্ত্রী তিনি, সেও মগজমারিটা করছে। তো মানে যেখানে পুত্র পুত্রবৎ আচরণ করছে না, সে বলছে যে ভাই বাবার ঋণ ওটা বাবার, কিন্তু বাবার বাকি সব কিছু আছে ওটি আমার। তো এই শত্রুতা কখন করে? এটা তো তার যে যার প্রভাব অনুসারে দশা অন্তর্দশা একটা কাজ করে হ্যাঁ, সব সময়। তুমি তুমি যে জায়গাটা উত্তর দেবে আমাকে জাস্ট একটু ক্লিয়ার করি। তুমি বাবার জন্মছকে কোথায় তার রবি বসে আছে বা তার সন্তানের জায়গা কি আছে সেটাও দিয়ে বোঝাতে পারো, বা সন্তানকে দিয়ে বাবার জায়গাটা বোঝাতে পারো। প্রথমেই বলি, যদি বাবাকে দেখে বিচার করি, বাবা জায়গায় বাবার সন্তান সবসময় বৃহস্পতি ধরে বিচার করা হয়। আচ্ছা। এবারে বৃহস্পতি দেখা গেল ষষ্ঠে চলে গেল, হুম। রবির ষষ্ঠে বা লগ্নের ষষ্ঠে, আমার সোজা কথা। হ্যাঁ। এবারে সেই জায়গায় দেখা যাবে একটা পিতা পুত্রের মধ্যে সম্পর্কের অবনতির সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার সেটা কোন দিক থেকে হবে? জায়গা জমি নিয়ে যদি সেটা হয়? তো একদম তোমাকে বললাম, জায়গা জমি হলে চতুর্থ নিয়ে ব্যাপারটা ভাবতে হবে, কোনো কানেকশন আছে। তা আবার যদি দেখা যায় না উপার্জন হচ্ছে, উপার্জনের অংশ একটা হাত খরচ দেওয়া হচ্ছে, কি একটা ব্যবহারের জন্য বাবা দিচ্ছেন কাউকে কাউকে, দেখা যাবে যে এই ছেলেটির ভাগে কম, আমি প্রত্যেককে 2,000-5,000 করে দিচ্ছি। সে আমি আমি একবার চোখে দেখেছিলাম, একজন খুব পুরনো লোক, তিনি কি করতেন, ওই জ্যোতিষী করতেন, কিছু ধর্মীয় আচরণ করতেন, তার প্রায় 4-5 জন সন্তান। তিনি টাকা তার কোনো খরচ নেই, যা হতো তিনি একটা বস্তায় রাখতেন টাকাগুলো। বস্তায় কেন রাখতেন না, আমি দেখেছি
5 বছর 7 বছর অন্তর তিনি ছেলেদের মধ্যে টাকাটা ভাগ করে দিতেন। তো ভাগ করে দেওয়ার সময় দেখা যেত তার একটি ছেলে খুব ভালো উপার্জন করে, প্রতিষ্ঠিত। সবাইকে যা দেবেন তার ভাবনায় তাকে এতটা না দিলে হবে, এদেরকে কত করে দিলি রে? না 80,000 করে তো আসছে, 4 লাখ হয়েছে, না ওকে 80,000 দিস না, এদেরকে আর 10,000 করে বাড়িয়ে দে, তাকে কম দে। দেখো, উপার্জন করার তো কোনো ক্ষতিকার নয়, কিন্তু বাবা হিসেবে তো আমার সমবন্টন কর্তব্য। না, তার চোখে লেগে গেছে সে যেহেতু উপার্জন করে তাকে কম দিও। এক্ষেত্রে বাকি যে 4 জনের সাথে ঠিক আছে, তাইলে এই জায়গাটা যখন দেখবে না, ওই যে পিতা পুত্রের সাথে কুণ্ডলীগত দিক থেকে একটা মানে ষষ্ঠ ঘরের ভাব, অষ্টম ঘরের ভাব, দ্বাদশের ঘরের ভাব কোনো নয় কোনোভাবে নিহিত আছে। ডিগ্রির জায়গাতেও সেই অনেক জায়গাটা কিছু ব্যাপার, প্যারামিটার তো বহুবিধ আছে। আচ্ছা, আমি শেষ প্রশ্নের দিকে যাই। রবি আত্মাকারক, ঠিক? আমি ব্যক্তিদের মানে মকর লগ্নের জাতক জাতিকা যারা দেখছে তাদের নিরিখে আমি বলছি। তো রবি একটা মানুষকে কর্মে সফলতা দিতে পারে, আবার সফলতা নাও দিতে পারে। হ্যাঁ, একজন মকর লগ্নের জাতক জাতিকার জীবনে মোটামুটি যে দেখি যে শনি যেহেতু এনাদের লগ্নাধিপতি, যে মোটামুটি ধরো 33-34-এর পরে জীবনে সফলতা বা প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি যেন একটু মানে হালি পানে পাচ্ছে আর কি, হ্যাঁ, হালে পানি পাচ্ছে, এরকম একটা ব্যাপার, যে মানে ওনার যেন একটু সাড়া জেগেছে ভেতর থেকে, উনি যেন দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এবার আমি কোথাও প্রতিষ্ঠার পথে এগোচ্ছি। তো রবি এক্ষেত্রে কতটা ভাইটাল রোল প্লে করে? কেননা তুমি বলছো বা আমি চোখে দেখতে পাচ্ছি যে অষ্টমপতি রবি। আমি তাই জিজ্ঞাসা করছি ক্ল্যারিটি পাওয়ার জন্য ওনাদেরকেও এবং আমি নিজে পাওয়ার জন্য, যে অষ্টমপতি হয়ে রবি কি আদৌ প্রতিষ্ঠা দেওয়ার ক্ষেত্রে মানে তার প্রভাব রাখছে? হ্যাঁ, কখন রাখছে? যদি এই অষ্টমপতি একাদশে অবস্থান করেন। আচ্ছা, বোঝা গেল? কারোর জন্মকুণ্ডলী? হ্যাঁ, তখন কিন্তু তিনি শুভ গ্রহ। আচ্ছা, একাদশে একদম ভালো, ষষ্ঠে শুভ ফল দেন, তৃতীয় শুভ ফল দেন, বেশ কিছু দেন, কিন্তু গেছেন তো তিনি অষ্টম থেকে। আগে তো কি জিনটা তো বহন করে নিয়ে গেছে না। সেই ক্ষেত্রে দেখবে মকর লগ্ন বা মকর রাশির জাতকদের দেখবে প্রতিষ্ঠা প্রাপ্তিটা অনেক বিলম্বে ঘটে। আচ্ছা, কারণ প্রতিষ্ঠাদাতা গ্রহই তার কিন্তু মারক হচ্ছে অষ্টম। অষ্টম। তার মানে এক্ষেত্রে একেবারে ছোট ব্যাখ্যায় যাবো না, কিন্তু আমি ধরো একাদশে বসে থাকলে, যার জন্মকুণ্ডলিতে রবি বসে আছে, তো সেক্ষেত্রে কত বছর বয়সে, জাস্ট একটা অ্যাজাম্পশন করো, কত বছর বয়সে প্রতিষ্ঠা পেতে পারে? একমাত্র 33-এর পর কমপক্ষে। 3-6 ক্ষেত্রেও একই ব্যাপার? হ্যাঁ, 33-এর আগে প্রতিষ্ঠা একটা 22 বছরের সুযোগ দিয়ে যাবে, জানো তো। কিন্তু একটা 22 বছর বয়সটা সাধারণত একটা পঠন পাঠনের বয়স, সেই সময় তৈরি হওয়ার বয়স, যার জন্য আমি জোর গলায় বলতে পারি না যে ও প্রতিষ্ঠা পেয়ে যাবে। হ্যাঁ, প্রতিষ্ঠা পেতে পারে 22 বছরের যেসব কাজগুলো হয়, এই যে পুলিশে কেউ যাচ্ছে, তখন তো তাদের তো জওয়ান হিসেবে গ্রহণ করা হচ্ছে না, সেই ক্ষেত্রগুলোই ঠিক আছে। ঠিক, হ্যাঁ, কিন্তু একটু যদি অন্যান্য দিকে যাওয়া হয় তাইলে কিন্তু সেটা কিন্তু 22-এ আসছে না খুব। বা অষ্টমের জায়গা থেকে সে যদি ব্যবসাপাতির দিকে যদি থাকে, যে ধরো তার বাবার ব্যবসা আছে, হ্যাঁ, বা এখন অনেকে নতুন স্টার্ট আপ তৈরি করতে চাইছে, তো সেই জায়গা থেকেও মানে অষ্টম রিলেটেড যদি বিজনেস করে, তাহলে তো রবি সেক্ষেত্রে 22-এ গিয়েও কম ডিগ্রি পেয়েও মকর লগ্নকে প্রতিষ্ঠা দিতে পারবে। আসলে আমাদের কি হয় বলুন তো, মানে এই যে পড়াশুনো যেটা হয় আর কি, ছেলেমেয়েরা পড়াশুনো যেটা করে, তো সেটা একটা অন্যর দিকে চলছে। জীবনের যে লগ্ন ছক বা জন্মকুণ্ডলী, সে বলছে যে ভাই তুমি তো এই কারণে এসছো, কিন্তু পৃথিবীতে আসার পরে বাবা মা কাকু কাকিমা দাদু দিদিমা পাড়ার জেঠু, তারপরে আত্মীয়দের মধ্যে কেউ একজন চাকরি পেয়ে গেছে, সে মাতব্বরি ফলাচ্ছে। তো এখান থেকে কিন্তু সবারই পথ বিগড়ে গেছে, এবং এই ব্যাপারটা প্রত্যেকে রিয়েলাইজ করে তার জীবনে 17-18 বছর বয়সে এসে, বা চাকরি পাওয়ার আগে আগে, চাকরি যখন পাচ্ছে না, সে তখন বুঝতে পারে আমার তো প্রেম ছিল ইঞ্জিনিয়ারিং, কিন্তু সবার চাপে পড়ে আমি হয়েছি আর্টিস্ট, বা সবার চাপে পড়ে আমি হয়েছি ব্যাংকার। কিন্তু সেই আবার পরে যখন পিতামাতা হয়, সেও আবার তার ছেলে মেয়েদেরকে কামড়ে কামড়ে দেয়। একটা কথা বলি, আমাদের একটা ভুল কোথায় জানেন, যে বিশেষ করে যারা বাবা মা আছেন তাদের বার্তাটা দেওয়া উচিত। আমরা কুণ্ডলী বিচারে প্রথমে দেখিনি চতুর্থপতি, চতুর্থ কে আছে, চতুর্থপতি কেমন জায়গায় আছে, পঞ্চমপতি কেমন জায়গায় আছে, নবম কেমন আছে, আর দ্বিতীয় কেমন আছে। পঠন পাঠন আপনি এই লাইনে দৌড়ে যান, পড়াশোনা হয়ে যাবে।
আমি কিন্তু এটাকে মান্যতা দিই, কাউকে আমি বলি না তিনি ভুল ভাবছেন। আমাকে তো যুগোপযোগী ভাবতে হবে প্রথমত। আমি প্রথমে কি বিচার করি জানো তো? অ্যাকচুয়াল তার কর্মের যোগটা কোন গ্রহ দিচ্ছে, কি কি কর্ম তাকে সাপোর্ট করছে। আমার প্রথমে কি কি কর্ম সাপোর্ট করছে দেখলে তাইলে সেই ডিপার্টমেন্টটাই পড়া উচিত, কারণ এখন মানুষ কর্মটাকে প্রেফার করছে প্রথমত। আগেকার দিনে কি হতো, আমি আমার বাবাকে দেখেছি চাকরি বাড়িতে নিয়ে এসছে, রেলের চাকরি দেবে। আমার দাদু বলছে তোমার লজ্জা নেই, সেই পেছনের ঝোড়া বস্তা নিয়ে তুমি যাবে চাকরি করতে, আমার বাড়িতে কি নেই তুমি চাকরি করতে যাবে। মানে আজ থেকে 50 বছর 70 বছর 80 বছর আগের কথা বলছি, কিন্তু এখন ঠিক চাকাটা উল্টে গেছে। তো এই জায়গায় পঠন পাঠনের আগে কোন লাইনে যাব, আগে তার কর্মটা কোনটা, কোন কর্মপ্রাপ্তিটা আছে, আমি আমার সেদিক থেকে তুলনাটা করি সব সময়। হ্যাঁ, ওটাই তো মানে গন্তব্যস্থল হলে তাহলে সেক্ষেত্রে পুরো জন্মকুণ্ডলী বা গ্রহগত যে সুফলগুলো পাওয়ার, সেই সুফলগুলো তিনি তখন পাবেন। আর নইলে কি হচ্ছে যে 9টা গ্রহের মধ্যে সবাই তো আর ফেভারে থাকবে না জন্মকুণ্ডলীতে, কেননা আমরা প্রারব্ধ নিয়ে এসেছি, কিছু তো পানিশমেন্ট আমাদেরকে পেতে হবে। আর সাথে নিজেও নিজেকে পানিশমেন্ট দেওয়া আমরা শুরু করলাম। যাওয়ার কথা ছিল উত্তর দিকে, ছুটতে শুরু করলাম পূর্ব দিকে। ব্যাপারটা হচ্ছে এটাই। যাই হোক, আজকের এপিসোড এখানেই বিরাম দিই। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা, অডিও সিরিজ 365 এপিসোড, এটা শুনুন, নিজের জীবনকে উপলব্ধি করতে পারবেন। আপনি যে বয়সে দাঁড়িয়ে থাকুন না কেন, চাই 18 বছর বয়স হোক বা 68 হোক, কোনো অসুবিধা নেই। জীবনকে রিয়েলাইজ করবেন, নিজেকে খুঁজে পাবেন, রবিরকে খুঁজে পাবেন, আপনার যে রবি আলো খুঁজে পাবেন, আত্মাকে খুঁজে পাবেন। তপভূমি নর্মদা জীবন বদলে দেবে, আমার বদলে দিয়েছে। মা নর্মদার যে নর্মদাষ্টকম পিডিএফ ফ্রিতে আপনারা নিচ্ছেন অনেকে, আমার বেশ ভালো লাগছে। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বাকিদের সাথে ভিডিও শেয়ার করুন, অনুরোধ রাখলাম। ভালো থাকবেন, নমস্কার। নর্মদে হার। নর্মাদি ঘাট।